আপনারা খবর শুনছেন দৈনিক সংবাদ বার্তা ইউটিউব চ্যানেল। আমাদের চ্যানেলের নতুন দর্শকেরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খবরের শুরুতেই জেনে নিই আজকের প্রধান সংবাদ শিরোনাম। শুভেন্দুর কেন্দ্রে ভোটের আগে বড় ভাঙন, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ একাধিক নেতা ও পরিবার। বঙ্গবিভূষণ সম্মান পেয়ে বিস্ফোরক অনন্ত মহারাজ, বিজেপির ভূমিকা নিয়ে প্রশ্ন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগেই উত্তর ২৪ পরগনার বাগদা এলাকায় একটি ভাইরাল অডিও ঘিরে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। গাইঘাটায় নৃশংস হামলার অভিযোগ, রাস্তার আলো জ্বালাতে গিয়ে গৃহবধূ আক্রান্ত। উত্তর ২৪ পরগনার গাইঘাটা এলাকায় এক গৃহবধূর উপর গুরুতর হামলার অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ভোট ঘোষণার আগেই বাংলায় ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ২ দফায় মোতায়েনের সিদ্ধান্ত। ১ লক্ষে প্রায় ৪৫,০০০ সুদ, ৫ বছরে কত ফেরত দিচ্ছে ডাকঘরের টাইম ডিপোজিট? জেল থেকে ফিরে কর্মসংস্থানের কথা পার্থর, কটাক্ষে সরব বিরোধীরা। নিয়োগ দুর্নীতি মামলায় জেলযাপন শেষে রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার ইঙ্গিত দিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রেলির সম্পত্তি ও শেয়ার বিক্রিতে ২.৫ লক্ষ কোটির লক্ষ্য, আর্থিক সংস্কারের নতুন রূপরেখা কেন্দ্রের। রাজকোষের ঘাটতি সামাল দিতে আর্থিক সংস্কারের পথে বড় পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে কেন্দ্র। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনামগুলি, এখন শুনে নিই এক এক করে বিস্তারিত খবরগুলি। শুভেন্দুর কেন্দ্রে ভোটের আগে বড় ভাঙন, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ একাধিক নেতা ও পরিবার। বিধানসভা নির্বাচন ঘনিয়ে আসতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ঘাঁটিতেই চাপে বিজেপি শিবির। তার বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের সংগঠনের একাংশে ভাঙনের ছবি সামনে এসেছে। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের কালীচরণপুর ২৪৫ নম্বর বুথে পদ্মপ্রতীকে জয়ী পঞ্চায়েত সদস্যা তনুশ্রী দাস ও একই বুথের সভাপতি দল ছেড়ে যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। পাশাপাশি গ্রাম পঞ্চায়েতে অনাস্থা প্রস্তাবে বিজেপির ২ সদস্যার সই ঘিরে জল্পনা বেড়েছে। এর আগেই ময়না অঞ্চলের নেতা চন্দন মণ্ডল শাসক দলে নাম লেখান। পূর্ব মেদিনীপুরের খেজুরি ও কামারদা এলাকায় প্রায় ৩০টি পরিবার যারা আগে বিজেপিতে যোগ দিয়েছিল তারা পুনরায় তৃণমূলের পতাকা তলে ফিরে গেছে বলে জানা যাচ্ছে। কাথির সাংসদ সৌমেন্দু অধিকারীর উপস্থিতিতে যাদের একসময় দলে নেওয়া হয়েছিল সেই পরিবারগুলির দাবি পরিস্থিতিগত কারণেই আগের সিদ্ধান্ত ছিল। এছাড়া তমলুক জেলা কমিটির সদস্য সহ প্রায় ৫০ জনের আগের দলত্যাগ মিলিয়ে ভোটের আগে এলাকায় রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে। ২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই পরিবর্তন কতটা প্রভাব ফেলবে এখন সেটাই বড় প্রশ্ন। বঙ্গবিভূষণ সম্মান পেয়ে বিস্ফোরক অনন্ত মহারাজ, বিজেপির ভূমিকা নিয়ে প্রশ্ন। বিধানসভা ভোটের প্রাক্কালে রাজনৈতিক মহলে নতুন চর্চা শুরু হয়েছে। রাজ্য সরকারের বঙ্গবিভূষণ সম্মান পাওয়ার পর অনন্ত মহারাজ প্রকাশ্যে কোচবিহার ও রাজবংশী সম্প্রদায়ের প্রসঙ্গে বিজেপির ভূমিকা নিয়ে অসন্তোষ জানান। ভাষা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর হাতে সম্মান তুলে দিয়ে রাজবংশীদের জন্য কাজের প্রশংসা করেন এবং দীর্ঘায়ু কামনা করেন। মঞ্চে সংক্ষিপ্ত বক্তব্য ও কবিতা পাঠের পর বাইনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনন্ত মহারাজ বলেন, সংশ্লিষ্ট অঞ্চলের উন্নয়নে প্রত্যাশিত উদ্যোগ দেখা যায়নি। ২০২৩ সালের অগস্টে বিজেপির টিকিটে রাজ্যসভার সাংসদ হওয়ার পর থেকেই তার সঙ্গে দলের দূরত্ব নিয়ে আলোচনা চলছিল। এদিনের মন্তব্য সেই জল্পনাকেই আরও উস্কে দিয়েছে। অনুষ্ঠানে আরও যারা বঙ্গবিভূষণ সম্মান পান তাদের মধ্যে ছিলেন নচিকেতা চক্রবর্তী, লোপামুদ্রা মিত্র, ইমন চক্রবর্তী, বাবুল সুপ্রিয় ও শ্রীজাত। পাশাপাশি বঙ্গভূষণ সম্মান পান আইএএস বিবেক কুমার। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সহকর্মী সম্মানিত হওয়ায় আনন্দ প্রকাশ করলেও বিতর্কিত মন্তব্য নিয়ে সরাসরি প্রতিক্রিয়া দেননি। এখন ভোটের আগে কোচবিহার ও রাজবংশী ভোট ব্যাংকে এই বার্তা কতটা প্রভাব ফেলবে তা নিয়েই রাজনৈতিক বিশ্লেষণ শুরু। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগেই উত্তর ২৪ পরগনার বাগদা এলাকায় একটি ভাইরাল অডিও ঘিরে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে এক বিএলওর বিরুদ্ধে, যেখানে ৫ জন বাংলাদেশির নাম ভোটার তালিকায় তোলার জন্য ৫০,০০০ টাকা দাবি করা হয়েছে, অর্থাৎ মাথাপিছু ১০,০০০ টাকা। ভাইরাল ক্লিপে কথোপকথনে ইআরও, এইআরও ও মাইক্রো অবজারভারের উল্লেখ শোনা যাচ্ছে বলে দাবি। যদিও অডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি।
এই ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টি নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে এবং প্রাক্তন বিধায়ক দুলাল ধর লিখিত অভিযোগ জানিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন। অন্যদিকে অভিযুক্ত বিএলও চন্দ্রকান্ত সমস্ত অভিযোগ অস্বীকার করে জানান এটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি ভুয়ো অডিও হতে পারে এবং তাকে ফাঁসানোর চেষ্টা চলছে। পাল্টা রাজনৈতিক তরজায় তৃণমূল কংগ্রেসের নামও উঠে এসেছে অভিযোগের প্রেক্ষিতে। ফলে এসআইআর প্রক্রিয়া চলাকালীন এই ঘটনায় ভোটার তালিকা নিয়ে স্বচ্ছতা ও নিরাপত্তা প্রশ্নে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এখন তদন্তে কি উঠে আসে সেটাই দেখার। গাইঘাটায় নৃশংস হামলার অভিযোগ, রাস্তার আলো জ্বালাতে গিয়ে গৃহবধূ আক্রান্ত। উত্তর ২৪ পরগনার গাইঘাটা এলাকায় এক গৃহবধূর উপর গুরুতর হামলার অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের দাবি, শুক্রবার সন্ধ্যায় বাড়ির সামনে রাস্তার আলো জ্বালাতে বেরোলে নির্জনতার সুযোগ নিয়ে ৩ যুবক তাকে জোর করে পাশের ঝোপঝাড়ে টেনে নিয়ে যায় এবং শারীরিক নির্যাতন চালায়। ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়া ওই মহিলা রাতেই পরিবারের সঙ্গে গাইঘাটা থানার দ্বারস্থ হন। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত মামলা রুজু করে অভিযান চালিয়ে অসীম বিশ্বাস ও মিঠুন পদ্মা নামে ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে। তৃতীয় ব্যক্তি এখনও পলাতক এবং তাকে ধরতে একাধিক জায়গায় তল্লাশি চলছে। ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয়েছে এবং পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। নির্যাতিতার গোপন জবানবন্দি ও মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে সূত্রের খবর। ঘটনাস্থল থেকে ফরেনসিক নমুনাও সংগ্রহ করেছে তদন্তকারী দল। পুরো ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ জানিয়েছে আইনি প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিয়ে গিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভোট ঘোষণার আগেই বাংলায় ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ২ দফায় মোতায়েনের সিদ্ধান্ত। বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিল ভারতের নির্বাচন কমিশন। আগামী ২৮শে ফেব্রুয়ারি বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর দিন থেকেই শুরু হবে বাহিনী আসা। কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের চিঠি অনুযায়ী প্রাথমিকভাবে মোট ৪৮০ কোম্পানি বাহিনী ২ দফায় রাজ্যে পৌঁছবে। প্রথম দফায় ১ মার্চের মধ্যে ২৪০ কোম্পানি, যার মধ্যে থাকবে ১১০ কোম্পানি সিআরপিএফ, ৫৫ কোম্পানি বিএসএফ, ২৭ কোম্পানি আইটিবিপি, ২৭ কোম্পানি এসএসবি ও ২১ কোম্পানি সিআইএসএফ। দ্বিতীয় দফায় ১০ মার্চের মধ্যে পৌঁছবে আরও বাহিনী। সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ বুথ চিহ্নিত করার নির্দেশ ইতিমধ্যেই রাজ্য প্রশাসনকে দেওয়া হয়েছে। ২০২১ সালের নির্বাচনে প্রায় ১১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছিল এবং ভোট হয়েছিল ৮ দফায়। এবার কত দফায় নির্বাচন হবে তা অনেকটাই নির্ভর করছে বাহিনীর প্রাপ্যতার ওপর। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ১ দফায় ভোটের প্রস্তাব দিল্লিতে পাঠিয়েছেন বলে জানা গেছে। কমিশন সূত্রে ইঙ্গিত, মার্চের দ্বিতীয় সপ্তাহে পশ্চিমবঙ্গসহ একাধিক রাজ্যের ভোটের সূচি ঘোষণা হতে পারে। ফলে ভোটের আগে নিরাপত্তা ঘিরে প্রস্তুতি এখন থেকেই জোরদার। ১ লক্ষে প্রায় ৪৫,০০০ সুদ, ৫ বছরে কত ফেরত দিচ্ছে ডাকঘরের টাইম ডিপোজিট? নিরাপদ ও ঝুঁকিমুক্ত বিনিয়োগের খোঁজে থাকলে সরকারি সঞ্চয় প্রকল্পের মধ্যে অন্যতম আকর্ষণীয় বিকল্প হল ইন্ডিয়া পোস্ট পরিচালিত পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিম, যেখানে এককালীন আমানত রেখে নির্দিষ্ট মেয়াদ শেষে সুদসহ নির্দিষ্ট রিটার্ন পাওয়া যায়। এই স্কিমে ১, ২, ৩ বা ৫ বছরের জন্য অ্যাকাউন্ট খোলা যায় এবং সর্বনিম্ন বিনিয়োগ মাত্র ১,০০০ টাকা, সর্বোচ্চ সীমা নেই। বর্তমানে ১ বছরে ৬.৯%, ২ বছরে ৭%, ৩ বছরে ৭.১% এবং ৫ বছরে ৭.৫% হারে সুদ দেওয়া হচ্ছে, যা ত্রৈমাসিক ভিত্তিতে চক্রবৃদ্ধি হিসেবে গণনা হয়, অর্থাৎ প্রতি ৩ মাস অন্তর সুদ মূলধনের সঙ্গে যুক্ত হয়। উদাহরণ হিসেবে যদি কেউ ৫ বছরের জন্য ১ লক্ষ টাকা ৭.৫% সুদে রাখেন, তবে মেয়াদ পূর্তিতে প্রায় ১,৪৪,৯৯৫ টাকা ফেরত মিলতে পারে, অর্থাৎ সুদ বাবদ প্রায় ৪৪,৯৯৫ টাকা লাভ। ৫ বছরের আমানতে আয়কর আইনের ৮০C ধারায় কর ছাড়ের সুবিধাও পাওয়া যায়। প্রবীণ নাগরিকদের জন্য আলাদা সুদের হার না থাকলেও সকল বিনিয়োগকারীর জন্য সমান সুবিধা প্রযোজ্য। ফলে স্থিতিশীল রিটার্ন ও সরকারি নিরাপত্তা মিলিয়ে দীর্ঘমেয়াদী সঞ্চয়ের ক্ষেত্রে এটি অনেকের কাছেই নির্ভরযোগ্য বিকল্প হয়ে উঠছে। জেল থেকে ফিরে কর্মসংস্থানের কথা পার্থর, কটাক্ষে সরব বিরোধীরা। নিয়োগ দুর্নীতি মামলায় জেলযাপন শেষে রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার ইঙ্গিত দিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
নিজের বিধানসভা কেন্দ্রে ঘুরে জনসংযোগ শুরু করার পাশাপাশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি রাজ্যে ভাতা প্রকল্পের পক্ষে মত জানালেও বলেন দীর্ঘমেয়াদে কর্মসংস্থানই বেশি প্রয়োজন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা ভাতা কর্মসূচি নিয়ে প্রশ্নের উত্তরে তার এই মন্তব্য ঘিরেই রাজনৈতিক তরজা তীব্র হয়েছে। বিরোধীদের দাবি, যিনি শিক্ষাক্ষেত্রে নিয়োগ বিতর্কে গ্রেফতার হয়ে দীর্ঘদিন জেলে ছিলেন তার মুখে কর্মসংস্থানের কথা শোভা পায় না। পাশাপাশি আসন্ন নির্বাচনের আগে তিনি দলীয় টিকিটের আশায় জনদরদি ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করছেন বলেও কটাক্ষ করা হচ্ছে। যদিও পার্থ চট্টোপাধ্যায় অতীতে সব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন, তবু তার সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভোটের আগে এই সক্রিয়তা কতটা প্রভাব ফেলবে সেটাই এখন দেখার। রেলির সম্পত্তি ও শেয়ার বিক্রিতে ২.৫ লক্ষ কোটির লক্ষ্য, আর্থিক সংস্কারের নতুন রূপরেখা কেন্দ্রের। রাজকোষের ঘাটতি সামাল দিতে আর্থিক সংস্কারের পথে বড় পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে কেন্দ্র। ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন বা ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইনের আওতায় সরকারি সংস্থার সম্পদ ও শেয়ার বিক্রির মাধ্যমে বিপুল অর্থ তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। সূত্রের খবর, শুধু রেল ক্ষেত্র থেকেই প্রায় ২.৫ লক্ষ কোটি টাকা তোলার লক্ষ্য ধরা হয়েছে। ইতিমধ্যে নীতি আয়োগ, রেল মন্ত্রক ও অর্থ মন্ত্রকের ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট যৌথভাবে রূপরেখা তৈরির কাজ শুরু করেছে। প্রস্তাব রয়েছে বিভিন্ন রেল সংস্থায় সরকারির অংশীদারিত্ব ৫১% নামিয়ে আনার, যার মধ্যে রয়েছে ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন, রেল বিকাশ নিগম লিমিটেড, রাইটস লিমিটেড, IRCON ইন্টারন্যাশনাল ও রেলটেল। পাশাপাশি রেলের অব্যবহৃত জমি, ভবন, গুদাম, আবাসন ও অন্যান্য সম্পত্তি বাণিজ্যিক ব্যবহার বা লিজে দেওয়ার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। ২০২৬ সাল থেকে অষ্টম পে কমিশনের সুপারিশ কার্যকর হলে বিপুল অতিরিক্ত ব্যয়ের সম্ভাবনা রয়েছে বলেই এই সম্পদ নগদীকরণের তৎপরতা বাড়ানো হয়েছে বলে সূত্রের ইঙ্গিত। তবে এই উদ্যোগ ঘিরে অর্থনৈতিক ও রাজনৈতিক মহলে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।